সাবেক শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির এবং ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মেয়ে, একটা বাচ্চা মেয়ে, কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে, অফিস থেকে অফিসে যাচ্ছে, তার পিতার লাশ বাড়িতে রেখে তার মায়ের জন্য একটা প্যারোলে মুক্তি আবেদন করার জন্য। এই দৃশ্যটা আজকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং অবশেষে প্যারোল হয়েছে বলে আমরা জানি, 6 ঘন্টা বা কয় ঘন্টার জন্য। বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদীর প্যারোল অনায়াসে হয়ে গেছে। আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাঈদী তার ছেলের জানাজায় অংশগ্রহণ করেছে, জানাজার নেতৃত্ব দিয়েছে, তখন আরো কোনো কষ্ট হয় নাই। দেলোয়ার হোসেন সাঈদীর এই প্যারোল পেতে কিন্তু কোনো কষ্ট হয় নাই। যে দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, যদি সঠিক ব্যাকরণ অনুযায়ী মুক্তিযুদ্ধটা সমাপ্ত করত, এই দেলোয়ার হোসেন সাঈদীর তো বেঁচে থাকারই কথা ছিল না 1972 সালে। সেই দেলোয়ার হোসেন সাঈদী শুধু বেঁচেই থাকেনি, সে যে বড় রাজাকার, এগুলো আমার কাছে বড় বিষয় না। বিষয় হলো যে এই দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের সমাজটাকে তার মতো একটা অন্ধকার জগতে ডুবিয়ে দিয়ে তারপর সে কিন্তু এই বাংলাদেশের দৃশ্যপট থেকে অদৃশ্য হয়েছে। কিভাবে অন্ধকার সমাজে? আপনি বলবেন যে সে তো আল্লাহর কথা বলতো, কোরআনের পাখি, এসব তো বলবেন। দেখুন, কোরআনের পাখি সে নিজে কি যেই 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 জিনিস বলতো সেটা কি সে মানতে পারতো? আপনারা শুনেন নাই, জানেন না, এই দেলোয়ার হোসেন সাঈদীকে মেশিন ম্যান নাম দেওয়া হয়েছে। নামটা খুব সম্ভবত আসাদ নূর দিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী সব পারে, শুধু তার মেশিনকে নিয়ন্ত্রণ করতে পারে না। অথচ মেশিনের একটা প্রেসক্রাইবড ফরম্যাটে মেশিন ব্যবহার করতে হবে। দেলোয়ার হোসেন সাঈদীর যে ওয়াজ ব্যবসা ছিল, সেই ওয়াজ ব্যবসার মূল অস্ত্রটাই ছিল এটা, যে মেশিনটাকে একটা প্রেসক্রাইবড ফরম্যাটে সে ব্যবহার করবে। কিন্তু সে তো মেশিন প্রেসক্রাইবড ফরম্যাটে ব্যবহার করতে পারেনি, সেটা আপনারা জানেন। এরকম অনেক ভিডিও লিক করেছিল, বা বাংলা লিক্স বা কারা যেন, কিন্তু ভিডিওগুলো তো সত্য। লিক্স করেছে যারা, তারা অন্যায় বা কি করেছে সেটা না। তাহলে আপনি যে লোকটা নিজের প্রেসক্রিপশন মানতে পারে না, আপনি তার প্রেসক্রিপশন মানছেন, অর্থাৎ লোকটা তো সৎ না। একজন সৎ মানুষ যদি বলে যে ঘুষ খেও না, সে তো আগে ঘুষ না খেয়ে প্রমাণ করবে। মেশিন ম্যান সাঈদী বলেছে মেশিন প্রেসক্রাইবড ফরম্যাটে ব্যবহার করো, সে তো প্রেসক্রাইবড ফরম্যাটে মেশিন ব্যবহার করতে পারে। আপনারা যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের সব ওয়াজকারীর কিন্তু মূল বুনিয়াদী অস্ত্র একটাই, যে মেশিনকে প্রেসক্রাইবড ফরম্যাটে ব্যবহার করো। জামাত, হেফাজত, এদের 99% শক্তি হইল মেশিনের প্রেসক্রিপশন দেয়া। এরা কেউ কি মেশিনকে প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করে? আপনি মামুনুল হককে দেখেছেন না? তারপরে কিছুদিন আগে গাজী নজরুল ইসলামকে দেখেছেন না? এরা মেশিনের প্রেসক্রাইবড ফরম্যাটে ব্যবহার করেও মেশিনকে এরা সংযত রাখতে পারে না। প্রচুর আনপ্রেসক্রাইবড ফরম্যাটে ওদের মেশিন ব্যবহার করতে হয়। এই অন্ধকার শ্রেণীটা, তারা বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বাংলাদেশ চায় নাই। অথচ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদী শুধু তার ছেলের জানাজায় ইমামতি করেনি, সে সেখানে রাজনীতিও করেছে। সেখানে সে আল্লাহর দিকে তাকিয়ে তার বক্তব্য শুনেছেন না? আল্লাহ 71-এর কাদা আমার গায়ে লাগে নাই, কসম কসম কসম। আচ্ছা বলুন তো, দেলোয়ার হোসেন সাঈদীকে যদি জিজ্ঞেস করা হতো যে আপনি যে এই যে মেশিনের আনপ্রেসক্রাইবড ব্যবহার করছেন, সে তো বলবে যে আল্লাহ মাফ করো, কসম কসম, এটা আমি করি নাই, বলতো না? এই ধরনের মিথ্যাবাদী ধোঁকাবাজ শ্রেণী রাষ্ট্রটাকেও ডুবেছে। তারা নিজেরা তো অন্ধকার জগতে বসবাসী করে, তারা রাষ্ট্রের সব অধিকার পেয়েছে। ঠিক তাদের বিপরীত সমাজের যারা প্রতিনিধিত্ব করে, সেই ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, ডাক্তার দীপু মনি, তারা কিন্তু রাষ্ট্র যখন অপরাধীদের দখলে, তখন কিন্তু কোনো ধরনের ন্যায় বিচার পায় না। আপনারা খেয়াল করেছেন গোলাম আজম
এই মেশিনম্যান সাইদি, এরা কত সুন্দরভাবে আদালতে আসা যাওয়া করেছে। গোলাম আজম তো একেবারে রাজপুত্রের মতো আদালতে আসা যাওয়া করেছে। সেই বাংলাদেশে, যেই বাংলাদেশ শুধু না হোক এটা চাওয়া না, গোলাম আজম তো আপনারা জানেন যে সে একেবারে জিয়াউর রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত সে বাংলাদেশকে যাতে আরব বিশ্ব স্বীকৃতি না দেয়, সে আরব জাহানের দ্বারে দ্বারে ঘুরেছে। সেই গোলাম আজমের সব অধিকার শেখ হাসিনা সরকার রক্ষা করেছিল। আজ বাংলাদেশে আপনি কি দেখেন? আজকের বাংলাদেশে আপনি দেখেন আমির হোসেন আমুর হাতকড়া পরানো, হাসানুল হক ইনুর হাতকড়া পরানো, রাশেদ খান মেননের হাতকড়া পরানো, তারপরে নুরুল মজিদ হুমায়ুন একজন মুক্তিযোদ্ধা, আপনারা দেখেননি? শিল্পমন্ত্রী, একজন মন্ত্রী হাতকড়া পরা অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছে, এগুলো আপনারা দেখেননি? আমরা বাংলাদেশের অত্যন্ত দুর্ভাগ্য যে যারা বাংলাদেশটা স্বাধীন করেছে, আমির হোসেন আমু বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশে আমির হোসেন আমুকে হাতকড়া পড়তে হয়। গোলাম আজম বাংলাদেশ চায় নাই, বাংলাদেশ হয়ে যাওয়ার পরও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই গোলাম আজমকে হুইল চেয়ারে বসিয়ে জামাই আদরে আদালতে আনা নেওয়া হয়েছে, বছরের পর বছর হাসপাতালে থাকতে দেয়া হয়েছে, মানে 5 স্টার প্রদত্ত, পয়সার কোনো অভাব ছিল না। তারপরে তার মৃত্যুর পরে সেই বড় জানাজা হওয়ার ব্যবস্থা সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করে নাই, ফ্যাসিলিটেট করেছে। সেটা ছিল আওয়ামী লীগের সরকার। আর আমরা দেখি যে যারা বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের একটা সন্তান পিতার মৃত্যুর পর পিতার লাশ ঘরে রেখে সে ডিসি অফিস, এই অফিসে তাকে দৌড়াতে হচ্ছে একটা ছোট মেয়েকে পিতার জানা যায় কিংবা পিতাকে শেষ বিদায় জানাতে তার মা যাতে হাজির হতে পারে। এই নিষ্ঠুরতা আমরা বাংলাদেশে দেখছি, আমাদের দেখে যেতে হচ্ছে। যা হোক, এই ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সম্পর্কে আমি একটা কথা না বললেই নয়, সেটা আজকে তিনি ডিজার্ভ করেন। আসলে তার প্রতি আমরা অন্যায় করেছি। কি অন্যায়টা করেছি দেখেন, আমরা কিন্তু সব সময় ডাক্তার দীপু মনি এবং ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, বিশেষ করে ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে গালিগালাজ করেছি যে এই লোকটার কারণে এবং দীপু মনির কারণে, মানে হাজবেন্ডের কারণে দীপু মনি একই কারণে দুষ্ট, এর কারণে কিন্তু ইউনুসের সাথে শেখ হাসিনার সম্পর্ক নষ্ট হয়েছে। এবং এদের ফাঁদে পড়ে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীপু মনির ফাঁদে পড়ে শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে গেছে। এইটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোক কানে কানে বলেছে, আমরাও বলেছি, শুনেছি। আমি অবশ্য ব্যক্তিগতভাবে বলিনি। আমার গর্ব হয় যে শেখ হাসিনা যেরকম ইউনুসকে চিনেছিলেন আমিও ইউনুসকে চিনেছিলাম। আমি ইউনুসকে সরাসরি দেখি 2001 সালে আমি যখন ফরেন সার্ভিস একাডেমিতে ট্রেনিং করি, ইউনুসের গ্রামীণ ব্যাংকে গিয়েছিলাম, তখনই আমি সামনাসামনি লোকটার লেকচার শুনে বুঝে ফেলছি যে এর চেয়ে বড় ধান্দাবাজ বাটপাড়া পৃথিবীতে হতে পারে না। সেই 2001 সাল থেকে কিন্তু আমি ইউনুসকে সঠিক ইউনুস হিসাবে চিনি। 2006 সালে আমি ইউনুসকে নিয়ে ছোট গল্প লিখেছি, সেগুলা পরের কথা। কিন্তু আমরা তো দীপু মনি এবং ব্যারিস্টার তৌফিক নেওয়াজের প্রতি অন্যায় করেছি। পরবর্তীতে তো আজকে সারা বাংলাদেশের কাছে প্রতিষ্ঠিত এই ডাক্তার ইউনুস কত বড় একজন পিশাচ, কত বড় বাটপার, কত বড় অর্থলোভী, কত বড় রিপু পূজাকারী, সব দিক থেকে বোগাস একটা মনেস্টার দত্ত। এটা আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে না? দীপু মনি, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, এরা তো ইউনুসকে শুধু সঠিক রূপে চিনেছিলেন, শেখ হাসিনা শুধু সঠিক রূপে চিনেছিলেন। কিন্তু আমরা যে সবাই ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বা দীপু মনির বিরুদ্ধে এসব বলে কথা বলে বেরিয়েছি, আজকে আমি মনে করি যে সবার পক্ষ থেকে এই দীপু মনির কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত যে না, তারাই সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। এই ক্ষেত্রে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তারা যদি শেখ হাসিনাকে কিছু বলেও থাকেন, তারা এই দত্ত
যে রাষ্ট্র ধ্বংস করেছে 2024 সালে রাষ্ট্রের মধ্যে ঢুকে, যে তার আগে ষড়যন্ত্র করেছে যাতে পদ্মা ব্রিজ না হতে পারে, যে বিশ্ব ব্যাংকে সরিয়েছে পদ্মা ব্রিজের অর্থায়ন থেকে, যে দিনের পর দিন ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শক্তিশালী মানুষ হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের সাথে হাত মিলিয়ে, সেই দত্ত সম্পর্কে দীপুমণি, ব্যারিস্টার নওয়াজ যদি শেখ হাসিনাকে সচেতন করেন, সতর্ক করেন, তারা দেশপ্রেমের কাজ করেছেন, দেশের কাজ করেছেন। এই জন্য আজকে আপনারা সবাই মনে মনে দীপুমণির কাছে ক্ষমা চান, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের কাছে ক্ষমা চান। তারাই আসলে বাংলাদেশের সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। এই যে ডাক্তার দীপুমণি, তার সম্পর্কে হয়তো আপনার সমালোচনা আছে, কি কি যেন বলেন আপনারা, চাঁদপুরে উনি কি করেছে না করেছে, কিন্তু দীপুমণির আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার সাফল্যগুলো দেখেন, যে আমাদের যে বিশাল ভারত মিয়ানমারের সাথে সমুদ্র সীমানা নির্ধারণ হয়েছে, সেখানে তো এই শুধু দীপুমণি না, এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা থেকে জানা যাচ্ছে যে ব্যারিস্টার তৌফিক নেওয়াজও এখানে বাংলাদেশের উপকার করেছিলেন। দীপুমণি, এরা তো ধার্মিক মানুষ, ডাক্তার দীপুমণি, কিন্তু এরা বাংলাদেশের পক্ষের মানুষ, এরা বাংলাদেশের এবং আদর্শ বাঙালি। দীপুমণি একজন আদর্শ, শিক্ষিত, প্রগতিশীল, ধর্মপরায়ণ বাঙালি নারীর একটা আদর্শ সিম্বল। তার যোগ্য স্বামী, যোগ্য পার্টনার, জীবনের অংশীদার ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। আপনারা হয়তো অনেকে জানেন না, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ একজন দক্ষ সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি বড় ধরনের বংশীবাদক, তারপরে আপনার সেতার, এগুলো বাদক ছিলেন। তিনি একজন সঙ্গীতের গুরুও ছিলেন, আইনজ্ঞ ছিলেন। এরা বাংলাদেশের শিল্প সংস্কৃতির আপনার আদর্শ ব্যক্তিত্ব ছিলেন তিনি। আজকে তিনি মৃত্যুবরণ করেছেন, আজকে না মানে করেছেন, এবং আমি অত্যন্ত খুশি যে দীপুমণি ম্যাডামকে তারা অন্তত 6 ঘন্টার জন্য বা একটা প্যারোল দিয়েছে বলে শুনেছি। যদি দিয়ে থাকে তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। তবে যেই ধরনের কসরত করে সেটা পেতে হয়েছে তার জন্য ধিক্কারও জানাচ্ছি। আর একটা জিনিস বলতে চাই যে এই ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু একটা অত্যন্ত আবেগঘন শোক বার্তা দিয়েছেন তার সকণ্ঠে। আমরা এটাও জানি যে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই 11 সময় যখন জেলে, তিনিও কিন্তু তার একজন আইনজীবী হিসাবে কাজ করেছেন। আসুন আমরা সবাই মিলে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জন্য প্রার্থনা করি। আমরা দেখেছি তার শেষ দিনগুলোতে তিনি এত অসুস্থ, তারপরেও তিনি তার ইচ্ছায় তাকে তার স্ত্রীর সাথে দেখা করতে নিয়ে যাওয়া হয়েছে। স্ত্রী যখন আদালতে যাচ্ছেন বা আদালত থেকে বের হচ্ছেন, এরকম কয়েকটা ছবি আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে একটা সুন্দর দাম্পত্য সম্পর্ক সারা পৃথিবীতে কিভাবে সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে, কিভাবে স্বামী স্ত্রীর সলিডারিটি বন্ধন একটা দেশের পুরো জনগোষ্ঠীকে আলোড়িত করতে পারে। আপনার যদি সেই দেখার চোখ থাকে, তিনি এমন একজন স্বামী ছিলেন, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন। এরকম স্বামী থাকলে দীপুমণির মতো নারী তৈরি হবে, এটাই স্বাভাবিক। আমরা একই সাথে এই যে তাদের বন্ধন আমাদের চোখে এসেছে, আসুন আমরা সেটা নিয়ে গর্ববোধ করি, সেটাকে অনুসরণ করি, এবং একই সাথে আমরা আজকে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের আত্মার মাগফিরাত কামনা করি, এবং তার যে শোক সন্তপ্ত পরিবার, ডাক্তার দীপুমণির সন্তানদের, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের সন্তানদের প্রতি, ডাক্তার দীপুমণির প্রতি
এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করি। মৃত্যু আসবে যাবে, জন্ম হবে মৃত্যু হবে, কিন্তু ব্যারিস্টার তৌফিক নেওয়াজ যে অবদান রেখেছেন বাংলাদেশে, জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি যে অবদান রেখেছেন, বাংলাদেশের সেই দত্ত সারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ ইউনূস সম্পর্কে তিনি যে সচেতনতা তৈরি করেছেন, এবং একজন স্বামী হিসাবে, পিতা হিসাবে তিনি যে ভালোবাসার প্রকাশ দেখিয়ে গেছেন, এগুলো আমাদের স্মৃতিতে থাকুক। পান করি আমরা এই মৃত্যুটা থেকে শক্তি সঞ্চয় করি। আজকে আমাদের যে দুর্দিন, এটা থাকবে না, সুদিন দ্রুত আসছে। আজকে আমরা এই শোককে শক্তিতে পরিণত করি। গতকালকে যে আমি যে পোস্টটা দিয়েছিলাম, পোস্টের নিচে অনেক রকমের কমেন্ট, এই ধরনের খবর তো কোথায় ছাপা হয়নি, এরকম অনেক। একজন বিজ্ঞ ব্যক্তি তিনি আমাকে একটা লম্বা একটা চিঠি লিখেছেন। তিনি মাঝে মাঝেই আমাকে একটা করে এরকম ঠুকে যান এসে, ভদ্র ভাষায়। তা আজকে আমি এই ভদ্রলোকের এই চিঠিটা পড়ব, শেখ হাসিনা প্রসঙ্গে আসবো, তারপরে মিটিং কি হলো রাত্রিবেলা, আগে নিজের প্রসঙ্গটা আগে সেরে নি। লিখছে রো F4Y, তার মানে ফিক্টিটাস নেম, নিজের নাম দিয়ে করে না, বোঝাই যাচ্ছে এরা হচ্ছে হয় গুপ্ত নয় জামাত। লিখছেন ভদ্র ভাষায়, আপনার আচরণে এত বেশি ছেলে মানুষই ভাব দেখা যায় যে আপনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য লিক করে বের করে আনবেন এমন মনে হয় না। আপনাদের পশ্চিমবঙ্গের আরো বিভিন্ন সাংবাদিকদের কথা তো শুনি, ওনাদের কথার মধ্যে প্রজ্ঞা, গভীরতা এবং বিশ্লেষণ পাই। তাদের বিপরীতে আপনাকে কৌতুক অভিনেতা টাইপের লাগে। আপনি প্রচুর বাড়তি কথা বলেন যা বাস্তবতার ধারে কাছেও না। আমার তো মাঝে মাঝে মনে হয় আপনি নিজেও ডিপ স্টেটের লোক কিনা, যে আওয়ামী লীগের লোকজনকে ধুলো দিচ্ছে। এটা হচ্ছে ওনার কমেন্ট। না, ওনার কমেন্টের আমি কোনোদিনই উত্তর দিই না। আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই কমেন্টটা শেয়ার করব। 2024 সালে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু আপনাদের পাশে কেউ ছিল না। আমি কিন্তু আপনাদের একটু শ্বাস নেওয়ার জায়গা দেওয়ার জন্য আমি এটা শুরু করেছিলাম, এবং আমি তখন বলেছিলাম এই অন্ধকার কাটবে, এই অন্ধকার থাকবে না, কোনো দিনই কোনো কিছু চিরস্থায়ী নয়। তখন প্রচুর আপনারা আমায় দেখতেন, তখন এত গজিয়ে ওঠেনি, মানে আশেপাশে বাংলাদেশ নিয়ে তো কথা বলার লোক তখন কিন্তু গজিয়ে ওঠেনি। একমাত্র এই বান্দা 2024 সালে 5 আগস্টের পর থেকে আমি টানা করে যাচ্ছি, এবং আপনারা সাক্ষী। একদিনের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কথা বলিনি। ফলে আমি শেখ হাসিনাকে ডোবানোর জন্য যে কথাগুলো বলছি, সেই কথাগুলো মানে ওনার কথা অনুযায়ী আমি ডিপ স্টেটের লোক হয়ে আপনাদেরকে আমি ভুল বোঝাচ্ছি না। তার প্রমাণ হচ্ছে আমি যা যা বলেছিলাম যে ইউনূসের ক্ষমতা, ইউনূসকে ছাড়তে হবে, ইউনূস জেলে যাবে। দেখুন পারিপার্শ্বিক পরিবেশ ধীরে ধীরে যেরকম হচ্ছে, ইউনূস কিন্তু জেলে যাওয়ার পথ তৈরি হচ্ছে। আমি বলেছিলাম একে অন্যের সঙ্গে মারপিট করবে, দাঙ্গাহাঙ্গামা করবে, দেশে চূড়ান্ত অস্থিরতার সৃষ্টি হবে। বিএনপি ক্ষমতায় এলেও কিন্তু শান্তি আসবে না, আমি বলেছিলাম। পাকিস্তান যখন আক্রমণ করলো, ভারত যখন আর আক্রমণ করলো, তার আগে থেকে আমি কিন্তু বলে যাচ্ছিলাম 15 দিন আগে থেকে যে এবার পাকিস্তান আক্রমণ করবে। যেদিনকে আক্রমণ করলো পহেলগাঁও হওয়ার পর, সেদিনকে রাত্রিবেলা হঠাৎ আক্রমণ করে দিল। তখনও আমাকে নিয়ে টিটকারি মারা হয়েছে।
যে এখানে বলছে যে সাদা ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে গিয়েছে, ছাড়ুন, বাংলাদেশের মিডিয়ার কথা ছাড়ুন। আলটিমেটলি কি আমাদের ডিজিএমও পরিষ্কার দেখিয়ে দিলেন কোথায় কোথায় আমরা মেরেছি, কোথায় কি ছবি আছে না আছে সব আমরা দেখিয়ে দিয়েছি। এবং কথা হলো, এই যে কথাগুলো আমি বলছি, আজকে যে টাইমস অফ ইন্ডিয়া আমি কাজ করতাম, আমি যদি ছাপার অক্ষরে এটা লিখতাম, তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো, তখন টাইমস অফ ইন্ডিয়াকে কোট করা হতো। কিন্তু যেহেতু আমি এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ধরে নিয়েছি আমার রিটায়ারমেন্টের পর, তাই আমাকে ওই ইউটিউবার ভেবে নানান রকম গালিগালাজ করা হয়। এগুলো করে আপনারা কি আনন্দ পান আমি জানি না, আপনাদের কোন আনন্দ আপনাদের এতে আসে, মনে আসে। আমি যা যা বলেছি দেরিতে হলেও আপনারাই অধিকাংশ মানুষ স্বীকার করেন আপনার কথাগুলো কিন্তু মিলেছে। দেখুন, যে কথা বলার সে কথা আমি বলি, যে কথা বলার নয় সে কথা কিন্তু আমি বলি না, আমি বলেই দিই যে কথাটা বলার নয়। যেমন গতকালের যে মিটিংটা হয়েছে, যে মিটিংটাতে মোদিজি চেয়ার করেছেন এবং রাজনাথ সিং ছিলেন, আমাদের অমিত শাহ ছিলেন, সিডিএস ছিলেন, পূর্ব কমান্ডের জিওসিএনসি ছিলেন এবং 3টে গ্যারিসনের লোকেরা ছিলেন। এই মিটিংটা 7টায় শুরু হয়, 7টা থেকে 9:30 বা 10:45 অব্দি মিটিংটা চলে। তারপরেতে আমি এই পোস্টটা দিই। এখন এই যে মিটিংগুলো হচ্ছে, এই মিটিংগুলোর সারমর্ম এগুলো হচ্ছে ক্লাসিফাইড। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু ক্লাসিফাইড। এই মিটিং এর ভেতরের কোনো অংশ আমি আপনাদের বলতে পারবো না, কারণ এটা অত্যন্ত গোপনীয়। এবং বুঝতেই পারছেন, আমি ইশারায় আকারে ইঙ্গিতে আমি কিছু পয়েন্ট আপনাদের ধরিয়ে দেব, আপনাদের বুদ্ধি কাটিয়ে ধরতে হবে যে আমি কি বলতে চাইছি। রিসেন্টলি শেখ হাসিনা একটা ক্লিপিং শুনেছিলাম আপনার সমাজ মাধ্যমে, সেখানে তিনি বলছেন, ইনশাল্লাহ আমি ফিরবো, যত অনাচার হয়েছে সব অনাচারের আমি বিচার করব। এবং প্রত্যেকে যারা যারা এই সমস্ত নির্যাতিত হয়েছেন, সেই এলাকার পুলিশ এবং সেই এলাকার সমস্ত কিছু লোকজন, তাদের নাম ধাম ঠিকানা সমস্ত লিখে রাখুন, এদের বিচারের আওতায় আনবো। কেউ ছাড়া পাবে না। দেশকে আবার নতুন করে গড়ব, আমার একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশকে আমি আবার নতুন সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। এই সমাজ মাধ্যমে এই যে ভিডিও অডিওটা, এটা হয়তো অনেকে আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু অডিও ফডিও আমি লাগাচ্ছি না, ইউটিউব প্রচুর ঝামেলা করে এসব করলে। এখন কথা হচ্ছে, এই আগস্ট মাস, সেপ্টেম্বরে আমি বলেছিলাম যে সেপ্টেম্বরের মধ্যে ঢুকবেন উনি। 1 উইক বলেছিলাম, আমি বলেছিলাম যে 1 উইক পেরিয়ে হয়তো 10 তারিখ হতে পারে বড় জোর। আমি কিন্তু আমার পয়েন্টে স্টিক করে আছি। আমি বলেছিলাম হঠাৎ করে দেখবেন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। দেখুন পরিবেশ চেঞ্জ হয়েছে কিনা। আরো অনেক কিছু ঘটনা ঘটবে, আপনাদের চোখের সামনেই ঘটবে, এবং আমি প্রতিদিন বলে যাবো, প্রতিদিন আপনারা লিখে যাবেন যে আপনার কাছে কি, আপনি কি ওই মিটিং উপস্থিত ছিলেন। আরে ওয়াটারগেট কেলেঙ্কারি যখন হলো, ফাঁস হলো, সেই ওয়াটারগেট কেলেঙ্কারির কাগজপত্র যে বের করে আনলো যে সাংবাদিক, সে কি টেবিলের তলায় লুকিয়েছিল? বিল ক্লিনটনের ওই যে যৌন কেলেঙ্কারি যে ফাঁস করলো, সেই খাটের তলায় লুকিয়েছিল?
আরো এরকম বহু তথ্য আছে। নিট কেলেঙ্কারি, আমাদের এখানে সাম্প্রতিক কালে বলছি, নিট কেলেঙ্কারির যে ঘটনাটা ঘটলো, প্রশ্নপত্র ফাঁস যে সাংবাদিক বার করলেন, তিনি কি ওই প্রশ্নপত্র ফাঁসের সময় তিনি কি টাকা নেওয়ার জন্য বসছিলেন ওখানে? সুতরাং এই যে বিমক্কা প্রশ্নগুলো আপনারা করেন না, এই প্রশ্নগুলো করে নিজেদের বোকামি আর বাড়াবেন না। এগুলোকে বোকা বোকা ভাবে যে আজকে আমি ইউটিউবে বলছি বলে আমাকে 4টে কথা আপনারা শোনাতে পারছেন। আমি যদি আজ কাগজে লিখতাম তাহলে পরে কেউ ট্যাপও করতে পারতেন না। কটা রিজয়েন্ডার আপনি পাঠাতেন? কারণ রিজয়েন্ডার পাঠাতে গেলে তো আপনাকেও তথ্য দিতে হবে, পাল্টা তথ্য দিতে হবে। আমি কোর্ট, কাগজ তো কোর্টে চলে যাবে, তখন তো আপনি তো কোর্টের দরজায় দরজায় ঘুরে বেড়াবেন, আর শেষ পর্যন্ত জেলে গাড়ি টানবেন, আর নইলে পরে আপনাকে বিরাট অঙ্কের ফাইন দিতে হবে। কাগজকে চ্যালেঞ্জ করা অত সোজা না। যাই হোক, বক্তব্য আমার যে এই যে গ্যারিসন গুলোকে ডাকা হলো, কেন? 1971 সালে যখন পাকিস্তান যখন আক্রান্ত হলো, ভারত যখন সৈন্য ঢোকালো, তখন আমাদের এখানে অরোরা ছিলেন আমাদের জিওসিএনসি ইস্টার্ন কমান্ড। এখন সেই জিওসিএনসি ইস্টার্ন কমান্ডকে কিন্তু ডাকা হয়েছে। এবং 3টে গ্যারিসন যেটা তৈরি হয়েছে সেটা সবাই শুনেছেন। আমি সেটাও বলেছিলাম 3টে গ্যারিসন তৈরি হবে, তখনও বলেছিলেন আপনি ঢপ মারছেন, সেটাও বলেছিলেন। আমি যা বলি তারই একটা করে কাউন্টার আসে। 90% লোক আমার বিশ্বাস করেন, 10% লোক এগুলোর নাম ভারিয়ে ওই দিলেন তো রয় ফোর FY, এরা কারা করে। আরো একজন আছে মাহমুদ নাকি যেন নাম, তিনিও মাঝে মাঝে এসে তারও একটা কমেন্ট আমি আজ তুলে দেবো, তিনিও কিছু লিখবেন, তার কমেন্ট আমি তুলে দেবো। এরা আমার নামে রিপোর্ট করেছিল, এরা রিপোর্ট করে আমার রিচ কমিয়ে দিয়েছিল। ভারত সরকার ইউটিউবের সঙ্গে কথা বলে আমার সেই সমস্যা মিটিয়েছিল। আমি যেই কথাগুলো বলি যদি ভারত সরকারের বিপক্ষে যায়, ভারত সরকার আমায় ছেড়ে দেবে? খুব স্বাভাবিকভাবে আপনাদের দেশে ছাড়বে। আমি তাদের অনুমতি নিয়ে যতটুকু বলার ততটুকু বলি, যতটুকু বলার নয় আমি ততটুকু বলি না। এবার আসি মুদ্রা কথায়, যে আপনাদের এই যে বর্ডার এরিয়া যে রয়েছে, বর্ডার এরিয়াতে গ্যারিসন গুলোকে ডাকা হয়েছে, গ্যারিসন গুলো ওখানে রেডি হয়ে রয়েছে। এবার গ্যারিসন গুলোর কাজ কি হবে না হবে সেটা আমি জানি না, সেটা মিটিং এর ভেতরে ঠিক হয়েছে। রাজনাথ সিং ছিলেন, অজিত দোভাল ছিলেন, 3 গ্যারিসনের কর্তা ছিলেন, CDS ছিলেন, ইস্টার্ন কমান্ড ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এবং উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ঢাকা থেকে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে। দীনেশ ত্রিবেদীকে কেন ডাকা হলো? দীনেশ ত্রিবেদীকে ডাকা হলো বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে, নইলে দীনেশ ত্রিবেদীকে ডাকা হতো না। আরো একটা কারণ হচ্ছে শেখ হাসিনা মানে আর থাকতে চাইছেন না, শেখ হাসিনা। এখন তিনি বলছেন যে আমি হেঁটে হেঁটে পারলে চলে যাব, আমাকে আটকাতে পারবে না। এদিকে তার নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ভারত ছাড়তে পারছে না। আমি বরাবরই বলেছি তার নিরাপত্তা নিশ্চিত না করে ভারতবর্ষ ছাড়বে না। সুতরাং ভারতবর্ষকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। তার নিশ্চিত করতে গেলে যেগুলো দরকার সেগুলোই হয়তো সেই মিটিং আলোচনা হচ্ছে, নইলে গ্যারিসন গুলো এগোবে কেন? আমি এর বেশি কিন্তু কোনো আন্দাজ দেব না, আপনারা এর থেকে বুঝে নিন। গ্যারিসন কেন ওখানে 3টে গ্যারিসন থাকছে, সৈন্যবাহিনী কেন মোতায়েন থাকছে, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হলো কেন, এবং CDS ওখানে থাকলেন কেন, এগুলো আপনারা মিলিয়ে নিন, 2 2 4 করুন। আমি কিছু বলবো না, কারণ আমার ওপরে এমবার্গো আছে, আমি এমবার্গো ছেড়ে বেরোতে পারবো না। সুতরাং আপনারা একটু বুদ্ধি খাটান, বুদ্ধি খাটালেই আপনারা জানতে পারবেন। তবে একটা কথা বললাম, শেখ হাসিনা
সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যেই ফিরবেন। তার আগে দেশ ফাঁকা হয়ে যাবে। আমি আজকে গ্যারান্টি দিয়ে আপনাদের বললাম, আগেও যেমন বলেছিলাম এখনো তেমন বলছি। আর আমি ওই ভদ্রলোককে বলি, দাদা আমি ডিপ স্টেটের লোক টোক না, আমি পাক্কা ভারতীয়।